নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি টিটেট পেপার 1 এর জন্য ইবিএস থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে ইকোলজি শব্দটি এসেছে। তো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ইকোলজি যে শব্দটা, এটা কিন্তু এসেছিল গ্রিক শব্দ থেকে, ঠিক আছে? গ্রিক শব্দ থেকে কিন্তু ইকোলজি শব্দের উৎপত্তি। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ইকোলজির কার্যকরী একক কী। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার আপনারা চেষ্টা করবেন, কারণ বিভিন্ন ধরনের ত্রিপুরাতে যে সকল এক্সাম হয় বা কম্পিটিটিভ লেভেলের এক্সাম, এখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারেন। তো ইকোলজির কার্যকরী একক কি? ইকোলজির কার্যকরী একক হচ্ছে ইকোসিস্টেম, ঠিক আছে? ইকোসিস্টেম হচ্ছে ইকোলজির কার্যকরী একক। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পরিবেশ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়ে থাকে তাকে কি বলে। এই কোয়েশ্চেনটা আমার আর বলার অপেক্ষা রাখে না, এতটাই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, আপনারা একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। পরিবেশ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়ে থাকে তাকে কি বলা হয়? তাকে ইকোলজি বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা মনে রাখার, আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখবেন এবং চেষ্টা করবেন যাতে এটা না ভুলেন এবং পরীক্ষাতে গিয়ে যাতে সঠিক উত্তরটা নির্বাচন করতে অনায়াসে পারেন। তো ইকোলজি হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ লেভেলের যে এক্সামগুলো হয় আমাদের ভারতবর্ষে, সেখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমরা প্রত্যক্ষ করতে পারি। বিশেষ করে আমাদের ত্রিপুরাতে যে সকল এক্সাম হয় সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা অবশ্যই তুলে ধরা হয়। চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? সেখানে শুরু হয়েছিল উত্তরপ্রদেশের গোপেশ্বর গ্রামে, ঠিক আছে? উত্তরপ্রদেশের গোপেশ্বর গ্রামে কিন্তু চিপকো আন্দোলন সর্বপ্রথম শুরু হয়েছিল। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধার কে ছিলেন। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধার যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে? সুন্দরলাল বহুগুণা হবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। এরপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে চিপকো আন্দোলনের ন্যায় কর্ণাটকে যে আন্দোলন হয়েছিল তার নাম কি। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আর আমি প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্ট্যান্ট এবং এক্সাম ওরিয়েন্টেড এবং ইউনিক রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের উপকারে আসে, ঠিক আছে? এবং আপনারা যাতে সেম এই ধরনের কোয়েশ্চেনই যাতে এক্সামে গিয়ে ফেস করতে পারেন, তার জন্য এই ভিডিওগুলো বানানো, ঠিক আছে? চিপকো আন্দোলনের ন্যায় কর্ণাটকে যে আন্দোলন হয়েছিল তার নাম হচ্ছে আপিক্য আন্দোলন, ঠিক আছে? আপিক্য হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন তারিখে ওজন দিবস পালন করা হয়। অবশ্যই মনে রাখবেন এবং প্রত্যেকটা এক্সামে যখন ইভিএস সাবজেক্টটা থাকে তখন কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু অবশ্যই তুলে ধরা হয়। যেমন এই কোয়েশ্চেনটা যেমন না তুলে দিলে যেমন ইভিএসের কোয়েশ্চেন করা যেমন সম্পন্ন হয় না, এরকম আর কি এই কোয়েশ্চেনটা। তো কোন তারিখে ওজন দিবস পালন করা হয় মনে রাখবেন, 16ই সেপ্টেম্বর তারিখে কিন্তু ওজন দিবস পালন করা হয়ে থাকে, ঠিক আছে? এরপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পানি পঞ্চায়েত আন্দোলন শুরু করেছিলেন কে। তো পানি পঞ্চায়েত আন্দোলন যে শুরু করেছিলেন ওনার নাম হচ্ছে বিলাস রাও সোলাঙ্কি। প্রত্যেকটা কোয়েশ্চেন এতটাই ইম্পর্টেন্ট, একটার থেকে আরেকটা এতটাই বেশি ইম্পর্টেন্ট যে এগুলোকে আপনাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? পানি পঞ্চায়েত আন্দোলন শুরু হয়েছিল কবে, সেটা করেছিলেন কে? ওনার নাম হচ্ছে বিলাস রাও সোলাঙ্কি, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে কত সালে পরিবেশ সুরক্ষা আইন চালু হয়। তো আপনারা নিশ্চয়ই এই কোয়েশ্চেনের আনসারটা অনেকেই জানেন, যারা জানেন না অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনারাও আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হন, ঠিক আছে? তো পরিবেশ সুরক্ষা আইন যেটা চালু হয়েছিল সেটা চালু হয়েছে 1986 সালে, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মিনামাতা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলটি কোথায় অবস্থিত। এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেনটা। মিনামাতা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলটি কোথায় অবস্থিত, সেটা কিন্তু জাপানে অবস্থিত রয়েছে, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড সংস্থাটি কোথায় অবস্থিত। তো
অবশ্যই মনে রাখবেন এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড যে সংস্থাটি সেটা অবস্থিত রয়েছে কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড সংস্থাটি অবস্থিত রয়েছে। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং অনেকটা ইউনিক একটা কোয়েশ্চেন, মনে রাখবেন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হচ্ছে পরিবেশ রক্ষার আন্দোলন, ঠিক আছে, মনে রাখবেন। পরিবেশ রক্ষার আন্দোলন হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এবার আমরা দেখলাম যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি 12 নম্বর কোয়েশ্চেনে। এবার দেখব 13 নম্বর কোয়েশ্চেনে সাইলেন্ট ভ্যালি ভারতের কোথায় অবস্থিত। তো মনে রাখবেন সাইলেন্ট ভ্যালি ভারতের যেখানে অবস্থিত সেটা হচ্ছে কেরালা রাজ্যে। কেরালা রাজ্যে কিন্তু ভারতের সাইলেন্ট ভ্যালি অবস্থিত। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে স্টকহোম। স্টকহোমে কিন্তু পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছিল। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পরিবেশের উপর রিও ডি জেনিরো বা বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত। এই কোয়েশ্চেনের আনসার আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন। পরিবেশের উপর রিও ডি জেনিরো বা বসুন্ধরা সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল 1992 সালে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের পরিবেশগত সমস্যা মোকাবিলা করার জন্য কী স্থাপন করেছিলেন। তো ভারতীয় সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের পরিবেশগত সমস্যা মোকাবিলা করার জন্য যেটা স্থাপন করেছিলেন ওটার নাম হচ্ছে গ্রিন বেঞ্চ, ঠিক আছে। গ্রিন বেঞ্চ স্থাপন করেছিল ভারতীয় সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের পরিবেশগত সমস্যা মোকাবিলা করার জন্য। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, বৃক্ষকে জড়িয়ে ধরার আন্দোলনের নাম কি। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। বৃক্ষকে জড়িয়ে ধরার যে আন্দোলন সেই আন্দোলনের নাম হচ্ছে চিপকো আন্দোলন, ঠিক আছে। চিপকো মানে হচ্ছে জড়িয়ে ধরা। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় কত সালে। তো অবশ্যই আপনারা এই কোয়েশ্চেনের আনসারটা অনেকেই জানেন, যারা জানেন না অবশ্যই একবার জেনে নেবেন। গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা তৈরি হয়েছিল সেটা তৈরি হয়েছিল 1984 সালে, ঠিক আছে। 1984 সালে কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছিল। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ লেভেলের এক্সামে এই ধরনের কোয়েশ্চেন চলে আসে। তো বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন যেটা চালু হয়েছিল সেটা হচ্ছিল 1981 সালে। আমি কিছু ইজি টাইপ অফ কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনারা সেগুলো রিকল হয়ে যায়, রিকল করতে পারেন অতি অনায়াসে, ঠিক আছে। সেই কারণে আমি এখানে তুলে ধরছি। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়েছিল? 1981 সালে। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়। আর জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন যেটা চালু হয়েছিল সেটা চালু হয়েছিল 1974 সালে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ লেভেলের এক্সামে এই কোয়েশ্চেনটাও তুলে ধরা হয়। এবার আমরা মুভ করছি জন্ম নিরোধক বড়িতে কী থাকে। 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে জন্ম নিরোধক বড়িতে কী থাকে। তো জন্ম নিরোধক বড়ির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন আমরা কি জন্ম নিরোধক বড়ির মধ্যে দেখতে পাই, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেনটা। এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ম্যালেরিয়া শব্দের আক্ষরিক অর্থ কী। তো ম্যালেরিয়া যে রোগ, সেই রোগের আক্ষরিক অর্থ হচ্ছে, অবশ্যই মনে রাখবেন, মন্দ বায়ু বা দূষিত বায়ু হচ্ছে ম্যালেরিয়া শব্দের আক্ষরিক অর্থ। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন তারিখে বিশ্ব এইডস দিবস পালিত হয়। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন। 1 ডিসেম্বর কিন্তু বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে। এবার আরও বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেটা হচ্ছে এইডস প্রথম ধরা পড়ে কোন দেশে। সেটা হচ্ছে আফ্রিকাতে প্রথম এইডস ধরা পড়েছিল, ঠিক আছে। আফ্রিকা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ডায়রিয়া রোগ সৃষ্টির মূলে কী আছে। তো ডায়রিয়া সৃষ্টির মূলে যে রোগ সৃষ্টির মূলে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া। ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া হবে ডায়রিয়া সৃষ্টির মূলে, ঠিক আছে। অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবেন। আপনারা আবার চুজ করবেন না শুধুমাত্র ডায়রিয়া, এখানে শুধু দুটোই হবে, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া।
এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ম্যালেরিয়া গঠিত। ম্যালেরিয়া একটি, ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া হলো একটি প্রোটোজোয়া গঠিত রোগ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখার চেষ্টা করবেন। কিন্তু প্রোটোজোয়া গঠিত রোগ হলেও এটার মধ্যে কি রয়েছে আমরা জানি, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া দুটোই রয়েছে, কিন্তু এটাকে বলা হয় প্রোটোজোয়া গঠিত রোগ। 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মশা বিতারক কুণ্ডলিতে কী থাকে। তো মনে রাখবেন, মশা বিতারক কুণ্ডলীর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বেনজামিন হেক্সাক্লোরাইড, বিএইচসি। বিএইচসি অনেক সময় এক্সামে আসতে পারে, তো আমি এখানে নামটা বলে দিচ্ছি। বিএইচসি মিনস হচ্ছে বেনজামিন হেক্সাক্লোরাইড। ঠিক আছে, মশা বিতারক কুণ্ডলীর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বিএইচসি। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশনের দিকে আমরা গড়াচ্ছি, যেখানে বলা আছে 28 নম্বর কোয়েশন, যেখানে বলা আছে এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থের লেখককে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশনটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো মনে রাখবেন এনভায়রনমেন্টাল সায়েন্স যে গ্রন্থটা যিনি লিখেছিলেন ওনার নাম হচ্ছে আর্মস প্রথমেই এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি লিখেছিলেন। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে দ্য ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় স্থাপিত হয়। দ্য ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া গ্রন্থটি যেখানে স্থাপিত হয়েছিল, কোথায় স্থাপিত হয়েছে, সেটা স্থাপিত হয়েছে দেরাদুনে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় অর্নিথোলজিস্ট বা পক্ষীবিদ হিসাবে কার নাম বিশ্ববিখ্যাত। তো ভারতীয় অর্নিথোলজিস্ট বা পক্ষীবিদ হিসাবে যার নাম বিশ্ববিখ্যাত ওনার নাম হচ্ছে ডক্টর সেলিম আলী। ডক্টর সেলিম আলীর নাম কিন্তু ভারতীয় অর্নিথোলজিস্ট বা পক্ষীবিদ হিসাবে ওনার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বখ্যাত নাম রয়েছে। তো এই ছিল টেট 1 অর্থাৎ পেপার 1-এর জন্য বাছাই করা ইবিএস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।